ডক্টর শফিক ও নাহিদের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করবে জামাত। রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। সৌজন্যবোধের জায়গা থেকে জনাব নাহিদ ইসলামের সঙ্গে আজ সাক্ষাৎ এসেছিলেন। এই রাজনৈতিক সৌজন্যতা এবং তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই। একদিন পর এমপি ও মন্ত্রী পরিষদের শপথ বরণে প্রস্তুত সংসদ ভবন ও দক্ষিণ প্লাজা। প্রধানমন্ত্রী তারেক রহমান, নবীন প্রবীণের মন্ত্রিসভায় থাকছে চমক। মন্ত্রিসভায় অভিজ্ঞ তরুণ প্রবীণের সম্মেলনের মন্ত্রিসভা হবে। নির্বাচনে বিএনপি প্রাপ্ত ভোটের হার 49.97 এবং জামাতের 31.76%। গণনায় 9-6 নিয়ে ইসিতে 11 দলীয় জোটের নালিশ। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজা ইসরায়েলি হামলা, নিহত 9 জন। রাফা ক্রসিংয়ে ফিলিস্তিনিদের বাধা। এবং বিশ্বকাপে পাকিস্তানকে 176 রানের টার্গেট দিয়েছে ভারত। শেষ 8-এ ওয়েস্ট ইন্ডিজ ছিটকে গেল নেপাল। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকায় জামাতের আমিরের বাসায় যান তারেক রহমান। সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির, সহকারী সেক্রেটারি এহসান মাহবুব জুবাইর এ সময় উপস্থিত ছিলেন। আর এরপর সিদ্ধেশ্বরী এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান সহ বিএনপির নেতৃবৃন্দ। আর এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দর্শক, আর মাত্র একদিন পর শপথ নিচ্ছেন নতুন এমপি ও মন্ত্রিসভার সদস্যরা। সংসদ ভবনে এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার, আর দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। শপথ পাঠে দেশি বিদেশি প্রায় 1000 অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে বলেও জানানো হয়। নতুন এমপি মন্ত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন ও দক্ষিণ প্লাজা। মঙ্গলবার সকালে সংসদ ভবনে এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার, আর দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। শপথ ঘিরে চলছে প্রস্তুতি। ভবনের ভেতরে ধোয়া মোছার কাজ প্রায় শেষ। দক্ষিণ প্লাজাও সাজবে লাল কার্পেটে। শপথ অনুষ্ঠানের আয়োজনের বিস্তারিত জানতে রোববার সচিবালয়ে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টার মুখোমুখি সাংবাদিকরা। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত এটা যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যে এটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি 1000 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে সরকার। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা তা পরিষ্কার করেন তথ্য উপদেষ্টা ও আইন উপদেষ্টা। আনুষ্ঠানিক যে বক্তব্য সেটা হচ্ছে 7টি সার্ক দেশ থেকেই প্রতিনিধিত্বের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। এর বাইরে আর কোনো কিছু আমাদের সরকারি পর্যায়ে জানা নেই। মিটিংয়ে যেটা শুনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। আর আপনি যেটা বললেন কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি না। পরবর্তী মন্ত্রিসভায় নিজের থাকার বিষয়ে প্রশ্ন করলে আইন উপদেষ্টা বলেন, মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না। প্রশ্নই আসে না। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রায় 2 দশক পর সরকার গড়তে যাচ্ছে বিএনপি। নবীন প্রবীণদের মিশেলে 40 থেকে 45 সদস্যের হবে মন্ত্রিসভা। দলের স্থায়ী কমিটির সদস্যদের বেশিরভাগই জায়গা পেতে পারেন মন্ত্রিসভায়, আর হেভিওয়েট নেতাকে টেকনোক্রেট কোটায় মন্ত্রী করা হতে পারে বলে আলোচনা রয়েছে। কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠিক করবেন বলেও জানান বিএনপি নেতারা।
ভোটের মহারণ শেষ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি, বাকি শুধু আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। তবে জনমনে কৌতূহল রয়েছে তারেক রহমানের মন্ত্রিসভার কিচেনে কে কে জায়গা পাচ্ছেন। দলীয় বিভিন্ন সূত্র বলছে, বিএনপি সরকারের মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও মেধাবীদের থাকবে প্রাধান্য। জ্যেষ্ঠ অভিজ্ঞ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, আব্দুল মঈন খান, সেলিমা রহমান ও গয়েশ্বরচন্দ্র রায়ের নাম আলোচনায় রয়েছে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টুর নামও রয়েছে আলোচনায়। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদের দুজন নেতাকে মন্ত্রিসভায় রাখার চিন্তা করা হচ্ছে, তারা নির্বাচন করেননি। বড় কথা, আইন শৃঙ্খলা রক্ষার জন্য এমন এক ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হোক, যিনি অতীত থেকে শিক্ষা গ্রহণ করে বলিষ্ঠ ভূমিকা পালন করে দেশে আইন শৃঙ্খলাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, জনগণ যেন সাব্বাস দিতে পারে তারেক রহমানের সে দৃষ্টি এই মন্ত্রণালয়ের দিকে আছে। কে হবে সেটা আল্লাহ পাক আর তারেক রহমান জানে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন অবসরপ্রাপ্ত একজন সচিব। শিক্ষার দায়িত্বে আসতে পারে বিগত সরকারে থাকা এমন কারো নাম। সংখ্যালঘু বা অন্য ধর্মের অনুসারীদের মধ্য থেকেও মন্ত্রিসভায় একাধিক জনকে রাখা হতে পারে। এবারের মন্ত্রিসভায় 10 থেকে 15 তরুণ মুখ ঠাঁই পেতে পারেন। সুতরাং এই 2/3 মেজরিটি আমাদের জন্য যেমন পথ দেখায় নতুন কিছু করার, তেমনি দায়িত্ব দেয়। আমি আশা করি যে এবারে যে ক্যাবিনেট হবে এবং তারেক সাহেবের নেতৃত্বে এবং তারেক সাহেব যে প্রমিসগুলো জনগণের কাছে করেছে, সেটা আমরা চেষ্টা করব প্রাণপণে যেন ওই জিনিসগুলো ডেলিভার করতে পারি এবং একটা নতুন বাংলাদেশ দেখাতে পারি। বিএনপি জোট থেকে বিজয়ী হওয়া জুনায়েদ সাকি, আন্দালিফ রহমান পার্থ, নুরুল হক নূর ও ববি হাজ্জাজের নামও রয়েছে আলোচনায়। যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন তার প্রথম চ্যালেঞ্জ হলো দুর্নীতিমুক্ত একটি মন্ত্রিসভা উপহার দেওয়া এবং মন্ত্রিসভার সদস্যদের উপরে নজরদারি করা, যাতে কোনো রকম দুর্নীতি না করতে পারেন তারা। প্রত্যেকের সম্পদের হিসাব দেওয়া উচিত এবং দুর্নীতির থেকে শতহস্তে দূরে থাকতে হবে, আর সবার উপরে দেশ। নতুন মন্ত্রিসভা খুব বেশি বড় হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তবে মন্ত্রিসভার সংখ্যা হতে পারে 40 থেকে 45 জনের মধ্যে। জনগণের রায়ে নির্বাচিত এসেছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠনের পথে থাকা বিএনপি 49.97% ভোট পেয়েছে। আর এর পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ 31.76% ভোট পেয়েছে জামায়াতে ইসলামী। রবিবার নির্বাচন কমিশনের প্রকাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলভিত্তিক ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। আর এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 3.05% ভোট, ইসলামী আন্দোলন 2.7%, খেলাফত মজলিস 0.76%, গণ অধিকার পরিষদ 0.33% এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ 0.8% ভোট পেয়েছে। নির্বাচনে 0.89% ভোট পেয়েছে জাতীয় পার্টি। ভোট পুনর্গণনার দাবিতে আজও বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। নির্বাচনে অনিয়ম ও নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে আগামীকাল ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় জোট। এছাড়া 32টি আসনের ব্যালট পুনর্গণনার দাবি নিয়ে ইসিতে নালিশ করেছে এই জোট। এদিকে রংপুরে ডিসি অফিসে গিয়ে ক্ষোভ জানিয়েছেন বিএনপির কয়েকজন পরাজিত প্রার্থী। অপরদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এই বিষয়ে জানিয়েছেন, নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে। রংপুরের 3টি আসনের ফলাফল পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিএনপি প্রার্থী ও তার সমর্থকরা। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। পরে তারা জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করে ভোটে অনিয়মের অভিযোগ তোলে। একই ধরনের অভিযোগ তুলে দেশের আরও কয়েকটি জেলায় বিক্ষোভ করে বিজিত প্রার্থী ও তাদের সমর্থকরা।
নির্বাচনের 3 দিন পর ভোট গণনায় কারচুপির অভিযোগ নিয়ে ইসিতে যান 11 দলীয় জোটের প্রতিনিধি দল। সেখানে প্রায় পৌনে 2 ঘন্টার বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ জানান 11 দলীয় জোটের নেতাকর্মী ও ভোটারদের উপর হামলা নির্যাতন করা হচ্ছে। আমরা আগামীকাল 16 ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলে ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। বিকাল 4:30টায় জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই। এটা যদি না থামে তাহলে আমাদেরকে রাজপথে আরো আগাতে হবে। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, তড়িঘড়ি করে নয়, নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশ করা হয়েছে। দক্ষ মানুষেরাই ভোট গণনা করেছে। জানান, আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা থাকতেই পারে। তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন, সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা। এছাড়াও তিনি বলেন, শপথ পড়ানোর বিষয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এখনো অবগত নয়। জানান, নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে। রিটার্নিং অফিসার অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ ও নিয়মিত বৈঠক হয়েছে আজ। রবিবার সকালে এই বৈঠকে যোগ দিয়েছেন সরকারের নীতি নির্ধারক পর্যায়ের উপদেষ্টারা। সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এরপর বিকেলে সংবাদ সম্মেলন করে প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে ভালো ও কম সহিংসতাপূর্ণ নির্বাচন হয়েছে এবার। অন্তর্বর্তী সরকারের সময়ে যে কাজগুলো হয়েছে, আগামী সরকার আইনগুলো পাশ করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রেস সচিব। বাংলাদেশ অগাস্ট 5 একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে ছিল। দেশে একটা অরাজক একটা বাংলাদেশ খুব ইজিলি একটা ক্যাওসে ডিসেন্ট করতে পারত। সেগুলোকে প্রতিহত করা হয়েছে। দেশের আওয়ামী লীগের লিডাররাই বলে গেছেন যে তারা যদি ভায়োলেন্টলি আউস্টেড হন তাহলে দেশে 4-5 লক্ষ লোক খুন হবে। আপনারা দেখেছেন প্রফেসর ইউনূস কিভাবে দেশে স্ট্যাবিলিটি এনেছেন। উনার যেটা কোর 3টা যেটা কাজ ছিল, যেটা উনি বারবার বলেছেন, একটা হচ্ছে যে রিফর্ম করা। রিফর্মের প্রত্যেকটা এখানে রিফর্মের যেটা মেইন যে কাজটা সেটা গণভোটে পাস হয়েছে। এছাড়া প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের স্ব জায়গায় রিফর্ম করেছে। পুরো রমজান মাসে দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। এই বিষয়ে বিস্তারিত আদেশ ও পর্যবেক্ষণ পরে জানা যাবে। এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত 5 জানুয়ারি এই বিষয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। খুলনা 5 আসনে জামাত কর্মীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বেশ কিছুদিন হতেই ধানের শীষের সমর্থকরা এলাকায় দাঁড়িপাল্লার সমর্থকদের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ জামাত কর্মীর। আর এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। মাকসুদ আলমের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। রাজনৈতিক আক্রোশের জেরে জামাত কর্মী শকুরা পঞ্জির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী জানান, নির্বাচনের পরদিন থেকেই তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তারই সূত্র ধরেই শনিবার গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটায় একদল দুর্বৃত্ত। এতে তার বাড়ির কাঠ রাখার ঘর পুড়ে যায়। এই ঘটনায় সন্দেহের তীর বিএনপি কর্মী সমর্থকদের দিকে। ধরেন বিএনপি যারা আমাদের হুমকি ধমকি দিয়েছে, এরা ছাড়া তো আমাদের ব্যক্তিগত কোনো শত্রু নাই। একটু দলীয় কন্দলও থাকতে পারে, আর এমনি পাবলিক কন্দল আমাদের সাথে নেই কারোর। স্থানীয়রা জানান, সুবিধাভোগী একটি পক্ষ নির্বাচনে জামাত হেরে যাওয়ায় এই পরিবারটিকে ক্ষতি করার চেষ্টা করছে। অবশ্যই বাইরে থেকে কেউ নিয়ে আসছে, আইনে পরিকল্পিতভাবে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগুন জ্বলতেছে, তারপরে সবাই মিলে আমরা ওই সব পানি ঢাললাম। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা খবর পেয়ে তার বাড়িতে হাজির হয়। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। যেই অপরাধী বলেছে আমি জনগণের এমপি,
এই ঘটনারে সে কোনোভাবেই মানে নিতে পারতেছে না। পুলিশ ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি বোতল উদ্ধার করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। বিভিন্ন সূত্র থেকে যে সকল তথ্যাদি পাচ্ছি তা চুলচেরা বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত যারা দোষী তাদের দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগুন লাগার এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় একজনকে গুলি এবং দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী 4 মার্চ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এ মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 5 জন। রোববার রায়ের এই তারিখ ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। গত 3 ফেব্রুয়ারি এই মামলার যুক্তিতর্ক শেষ করে প্রসিকিউশন ও আসামিপক্ষ। এই মামলায় 5 আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। আর্থিক খাতে বড় ধরনের চ্যালেঞ্জ নিয়েই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। রবিবার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি জানান, নতুন সরকারের রাজনৈতিক দর্শন ভিন্ন হতে পারে এবং অন্তর্বর্তী সরকারের সব সিদ্ধান্তে তারা একমত নাও হতে পারে। ফলে অন্তর্বর্তী সরকারের নেওয়া আর্থিক খাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়াই নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হবে। এ সময় তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের সম্পর্ক হবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে। সবসময় আমরা সহযোগিতা চাবো এ কথা না, সরকারও বলতে পারবে যে আমরা যে পলিটিক্যাল গভর্নমেন্ট হলাম, আমরা দেশের অর্থনীতিতে যেই ধরনের সংস্কার বা যেভাবে কর্মকাণ্ড চালাতে চাই, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কী ধরনের সহযোগিতা পাব। অর্থাৎ সহযোগিতা হবে দিব কি, একটা টু ওয়ে ট্রাফিকিং। বাংলাদেশ ব্যাংক চাবে স্বাধীনভাবে মত প্রকাশের এবং সরকারও চাবে যে বাংলাদেশ ব্যাংক যাতে তাদেরকে সহায়ক শক্তি হিসেবে তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টোতে বিভিন্ন এজেন্ডা ছিল সেগুলো বাস্তবায়নে সহায়তা করে। দর্শক, এই ছিল নিউজ 24-এ এখনকার মতো। ধন্যবাদ সবাইকে।